Chapter 70 to 249's Arrival. খট 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 চাকাগুলো ঘুরতে শুরু করতেই ঘোড়াগুলো তাদের হাঁটার গতি বাড়িয়ে দিল। স্পিরিট ভিশন চালু করে ক্লাইন পেছন ফিরে তাকালো। আশা ছিল সেই ভদ্র আর মিষ্টি মেয়েটিকে দেখতে পাবে, কিন্তু তার সেই ইচ্ছেটা পূরণ হল না। তার চোখে শুধু কিছু বাদামি অবয়ব ধরা পড়ল, যেগুলো তার পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিল। এদিকে স্টপেজে থাকা যাত্রীরা এর মধ্যেই গাড়িতে উঠে পড়েছিল। গাড়ির দরজা শক্ত করে বন্ধ করা হলো, তারপর সেটা ধীরে ধীরে চলতে শুরু করল। গাড়ির ভেতরে 20 থেকে 30 জন মানুষ একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। তাদের এনার্জি ফিল্ডগুলো একটার ওপর আরেকটা উঠে গিয়ে একে অপরকে আড়াল করে রেখেছিল। তাই ক্লাইনের দৃষ্টিতে যেন রঙের একটা বিস্ফোরণ ঘটল, যে কারণে আলাদা করে কিছু বোঝা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াল। সে চুপচাপ মাথা নাড়াল এবং কপালের মাঝখানে আঙুল দিয়ে টোকা দিয়ে তার স্পিরিট ভিশন বন্ধ করল। তার কাছে ব্যাপারটা ছিল এমন, যদি হঠাৎ করে দেখা হয়ে যায় তবে সেটুকু সাহায্য সে করতে পারে, কিন্তু যদি চোখ এড়িয়ে যায় আর পরিস্থিতিও খুব একটা পরিষ্কার না থাকে, তাহলে সেটা মনে ধরে রেখে নিজের কাজে দেরি করার কোনো মানে হয় না। লালচে চাঁদের আলোয় ভাসতে ভাসতে ক্লাইন ড্যাফোডিল স্ট্রিটের রাস্তা ধরে হেঁটে বাড়ির দিকে রওনা হল। রাস্তাটা এখনও বেশ সরগরম। বাড়ি ফিরে এসে দেখল মেলিসা ডাইনিং টেবিলের পাশে বসে আছে। একটা উজ্জ্বল গ্যাস ল্যাম্পের আলোয় সে তার হোমওয়ার্ক করতে ব্যস্ত। সে ফাউন্টেন পেনের মাথায় কামড় দিয়ে ভ্রু কুঁচকে ছিল, দেখে মনে হলো গভীর কোনো চিন্তায় ডুবে আছে। বেনসন কোথায়? ক্লাইন খুব সাধারণভাবেই জিজ্ঞেস করল। মেলিসা মাথা তুলে তাকাল। কয়েক সেকেন্ডের জন্য সে যেন একটু আনমনা হয়ে গেল। তারপর সে বলল, আজ নাকি তাকে বেশ কয়েকটা এলাকায় ঘুরতে হয়েছে, আর তাতে ঘেমে একেবারে নেয়ে উঠেছে। তাই সে এখন বেশ আরাম করে গোসল করছে। ঠিক আছে, ক্লাইন একটু হাসল। হঠাৎ সে খেয়াল করল মেলিসা এমন একটা ড্রেস পরে আছে যেটা সে আগে কখনো দেখেনি। ড্রেসটা পুরোপুরি হালকা বাদামি রঙের, হাতায় বেশ ফ্যাশনেবল ডিজাইন করা, গলার কাছে আর জামার প্রান্তে চিকন ঝালর দেওয়া। এছাড়া ডিজাইনটা বেশ সাধারণ, ঠিক যেমনটা মানুষ প্রতিদিনের ক্যাজুয়াল পোশাক হিসেবে পরে। একটা 16 কি 17 বছরের মেয়ের তারুণ্য যেন এটাতে খুব সুন্দরভাবে ফুটে উঠছিল। নতুন ড্রেস? ক্লাইন হেসে জিজ্ঞেস করল। এটা এমন একটা কেনাকাটা ছিল যার জন্য সে আর বেনসন দুজনেই খুব জোর করেছিল। মেলিসা খুব সংক্ষেপে হ্যাঁ সূচক জবাব দিল। আমি এইমাত্র এটা মিসেস রোশেলের কাছ থেকে নিয়ে আসলাম। ভাবছিলাম যেহেতু পরে আমাকে এটা ধুয়ে নিতেই হবে, তার আগে একবার পরেই দেখি না। কথাটা শুনে ক্লাইন একটু অবাক হল। মিসেস রোশেল? তিনি কি আমাদের আগের প্রতিবেশী ছিলেন না? মেলিসা মাথা নাড়াল এবং খুব সিরিয়াস ভঙ্গিতে বুঝিয়ে বলল, মিসেস রোশেল আসলে একজন দর্জি, কিন্তু তার কপালটা বেশ খারাপ। ঘরে বসে অন্যদের কাপড় সেলাই করা আর ঠিকঠাক করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তিনি খুব কষ্টের জীবন পার করছেন। আমি জানতাম তার হাতের কাজ বেশ ভালো, আর তিনি মেয়েদের কাপড়ের দোকানের চেয়ে বেশ কম দামও হাঁকিয়েছেন। তাছাড়া এটা আমার শরীরের মাপে একদম নিখুঁতভাবে বানানো হয়েছে, তাই আমি তার কাছ থেকে একটা নতুন স্কার্টের অর্ডার দিয়েছিলাম। এতে খরচ হয়েছে মাত্র 9 সলি আর 5 পেন্স, আর সময়ও লেগেছে মাত্র কয়েকদিন। হ্যাডস ডিপার্টমেন্ট স্টোরে এই একই ডিজাইনের একটা ড্রেস কিনতে 1.5 পাউন্ড খরচ হতো। কি হিসেবে মেয়ে বোন, আমি জানি এর অন্তত অর্ধেক কারণ হল মিসেস রোশেলের প্রতি তোমার করুণা। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য ক্লাইন মেলিসাকে কোনো বকাঝকা করল না। উল্টো সে হেসে বলল, তুমি হ্যাডসে কবে গেলে? জায়গাটা ছিল হাউস স্ট্রিটে, ডিভিনেশন ক্লাবের কাছাকাছি। এটা এমন একটা জায়গা যেখানে মধ্যবিত্তরা কেনাকাটা করে। মেলিসা কিছুক্ষণের জন্য যেন ভাষা হারিয়ে ফেলল। বেশ কিছুক্ষণ পর সে বলল, সেলেনা আর এলিজাবেথ গিয়েছিল। ওরা খুব জোর করেছিল যেন আমি ওদের সাথে যাই। আসলে সত্যি বলতে আমার গিয়ার টিয়ারই বেশি ভালো লাগে। যেখানে স্টিম আর যন্ত্রপাতি আছে তেমন জায়গা আমার পছন্দ। মাঝে মধ্যে একটা মেয়ের ডিপার্টমেন্ট স্টোরে কেনাকাটা করাটা কিন্তু বেশ ভালোই। ক্লাইন হাসল আর তার বোনকে সান্ত্বনা দিল। কিছুক্ষণ টুকটাক গল্প করার পর সে দ্রুত পায়ে দোতলায় চলে গেল। আশা ছিল বারের সেই বিদঘুটে মিশ্র গন্ধটা ধুয়ে ফেলবে। নিজের বেডরুমে ঢুকে কাপড় পাল্টানোর ঠিক আগ মুহূর্তে সে হঠাৎ বারান্দার কাছের বাথরুম থেকে কিছু শব্দ শুনতে পেল। কয়েক সেকেন্ড পর বেনসন তার পাতলা হয়ে আসা চুলগুলো মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসল। কি অবস্থা? তুমি কি মেলিসার নতুন ড্রেসের প্রশংসা করেছ? সে ক্লাইনের দিকে এক নজর তাকালো আর হেসে জিজ্ঞেস করল। মনে হয় আমি ভুলেই গিয়েছিলাম। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম এটা কোথা থেকে বানানো হয়েছে। ক্লাইন এক মুহূর্ত চিন্তা করে বলল। বেনসন সাথে সাথে হো হো করে হেসে উঠল আর মাথা নাড়াল। বড় ভাই হিসেবে এটা কিন্তু একদমই মানানসই হল না। মেলিসা যখন ড্রেসটা হাতে পেল তখন সে ওটা হাতছাড়া করতেই পারছিল না। তাড়াহুড়ো করে রান্না আর থালা বাসন ধোয়ার কাজ শেষ করেই সে সাথে সাথে ড্রেসটা পরে নিল, আর এরপর থেকে ওটা খুলতেই চাইছে না। তার কি গোসলের পর ওটা পাল্টানোর কথা ছিল না? সে তো চাইলে গোসলের সময় কাপড় ধুয়ে মারও দিতে পারে। ক্লাইন অবচেতনভাবেই মেলিসার দেওয়া ব্যাখ্যাটার বিরোধিতা করল। বেনসন দীর্ঘশ্বাস ফেলল।
গত কয়েকদিন ধরে বেশ কড়া গরম পড়ছে। সে অনেকক্ষণ ধরে রান্নাঘরে ব্যস্ত ছিল, তাই আমার ধারণা গোসল করার পর হোমওয়ার্ক করতে তার বেশ ভালোই লাগবে। কথাটা ঠিক ক্লাইন হঠাৎ যেন ব্যাপারটা বুঝতে পারল এবং তার ভাইয়ের দিকে তাকিয়ে একটা অর্থপূর্ণ হাসি দিল। তাহলে তুমি আসলে এই রকম। মেলিসা, একটা মেয়ের নিজের চেহারার যত্ন নেওয়ায় দোষের কিছু নেই। এর জন্য কোনো অজুহাত খোঁজারও দরকার নেই। তার ঠোঁটের কোণে একটু হাসির রেখা ফুটে উঠল। তারপর সে আলতো করে মাথা নেড়ে নিজের বেডরুমে ঢুকে গেল। গোসল করার সময় ক্লাইন নিচতলা থেকে হালকাভাবে দরজা খটখট করার শব্দ শুনতে পেল। সে সাথে সাথে অবাক হল। গ্যাস মিটারের কয়েন সংগ্রহ করার দায়িত্বে যে লোকটা আছে, সে কি প্রতি 2 সপ্তাহে মাত্র একবার আসে না? পাশের বাড়ির মিসেস শর্ট হতে পারেন কি? তা তো হওয়ার কথা না। শোনা যায় এই ভদ্রমহিলা মধ্যবিত্ত সমাজের আদব কায়দা খুব কঠোরভাবে মেনে চলেন। তিনি কখনোই এমন অসময়ে বেড়াতে আসবেন না। অবাক হয়েই ক্লাইন নিজের গা মুছে নিল। পুরনো কিন্তু আরামদায়ক একটা শার্ট আর ট্রাউজার পরে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসল। সে চারপাশে চোখ বুলিয়ে নিল, কিন্তু অচেনা কাউকে দেখতে পেল না। সে জিজ্ঞেস করল, একটু আগে কি কেউ দরজায় এসেছিল? বেনসন, যে খুব মনোযোগ ছাড়াই খবরের কাগজ পড়ছিল, সে হেসে বলল, বিচ মাউন্টব্যাটেন এসেছিল। সে আয়রন ক্রস স্ট্রিটের দায়িত্বে থাকা একজন পুলিশ। সে জিজ্ঞেস করল আমরা গোলগাল চেহারার 18 কি 19 বছরের কোনো ছেলেকে দেখেছি কিনা। চেনার জন্য সে একটা স্কেচও দিয়েছিল। দুর্ভাগ্যবশত আমাদের দুজনের কেউই তাকে দেখিনি। দেখলে হয়তো একটা পুরস্কার পেয়ে যেতাম। তুমি কি দেখেছ? না। কি ঘটছে সে সম্পর্কে ক্লাইনের একটা মোটামুটি ধারণা ছিল। ইনস্টিগেটর ট্রিস হারবারের ইভিল ড্রাগন বার থেকে খুব সফলভাবেই পালিয়েছে। সে আয়রন ক্রস স্ট্রিট আর ড্যাফোডিল স্ট্রিটের কাছাকাছি কোথাও পালিয়েছে। তাই পুলিশ এখন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে। আর এতটা মরিয়া হয়ে খোঁজ নেওয়া দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনস্টিগেটরকে ধরার পুরো অপারেশনটাই চরমভাবে ব্যর্থ হয়েছে। ক্লাইন এই পরিস্থিতি নিয়ে আর মাথা ঘামাল না। তার কমব্যাট ট্রেনিং শুরু করা এখনও বাকি ছিল। সে শুধু খুব সাধারণ মানের শুটিং জানত। তাই একজন জাত অ্যাসাসিনের সাথে লড়ার কথা ভাবা মানে নিজের জীবন নিয়ে রীতিমতো রসিকতা করা। সে রাতে তার ভালো ঘুম হল না। সে সারাক্ষণ এই ভেবে দুশ্চিন্তা করছিল যে ইনস্টিগেটর হয়তো লুকানোর জন্য তাদের বাড়িতেই ঢুকে পড়বে আর ঘটাবে আর একটা বড় ধরনের হত্যাকাণ্ড। ভাগ্যিস পুরো রাত ড্যাফোডিল স্ট্রিট একদম শান্ত ছিল, আর সকালের সূর্যের আলো এসে সব কুয়াশা দূর করে দিল। চিন্তামুক্ত ক্লাইন তার ফর্মাল পোশাক পরে নিল, মাথায় টপ হ্যাট আর হাতে তার ছড়িটা নিয়ে সোজা জউটল্যান্ড স্ট্রিটের দিকে রওনা হল। রিসেপশন হলে সে রোজানকে অভিবাদন জানাল। শুভ সকাল। ক্লাইন। রোজান খুব খুশি হয়ে উত্তর দিল। সে গলার স্বর নামিয়ে বলল, শুনলাম গতরাতের এত বড় অপারেশনটা নাকি ব্যর্থ হয়েছে। ইনস্টিগেটর ট্রিসকে ধরার অপারেশন? ক্লাইন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ। রোজান জোরে জোরে মাথা নাড়াল। সে পার্টিশনের দিকে এক নজর তাকাল আর বলল, শুনলাম ম্যান্ডেটেড পানিশারদের একজন ইনফর্মার হারবারে ওই ইনস্টিগেটরকে খুঁজে পেয়েছিল। সাধারণ মানুষদের কোনো রকম আতঙ্কিত না করে এক নিমেষে কাজটা শেষ করার জন্য ওরা আরও কিছু বিয়ান্ডার এবং পুলিশের আরেকটা স্পেশাল অপারেশন স্কোয়াডের জন্য অপেক্ষা করছিল। দুর্ভাগ্যবশত ওই ইনস্টিগেটর ছিল সাংঘাতিক চালাক। কিছু একটা গড়বড় বুঝতে পেরেই সে ওদের ব্যূহ ভেঙে বেরিয়ে যায়, আর এভাবেই সে সফলভাবে পালাতে পেরেছিল। এমন সময় তাদের ট্র্যাকিং ক্ষমতা আছে এমন একজন বিয়ন্ডারের দরকার ছিল, যেমন ধরো আমি। ক্লাইন একটু মজা করল। সেই সময়ে ট্র্যাকারের কোনো অভাব ছিল না। হঠাৎ ডান স্মিথের কণ্ঠস্বর শোনা গেল। রোজান ঝটপট মাথা ঘুরিয়ে দেখল ক্যাপ্টেন তার সেই কালো ট্রেঞ্চকোট পরে দাঁড়িয়ে আছেন। তিনি পার্টিশনের ফ্রেমে হেলান দিয়ে তার সেই গভীর ধূসর চোখ জোড়া দিয়ে সরাসরি রোজানের দিকেই তাকিয়েছিলেন। সে তড়িঘড়ি করে হাত তুলে নিজের মুখ চেপে ধরল। তারপর সে ক্রমাগত মাথা নেড়ে বোঝাতে চাইল যে সে একদম নির্দোষ, যদিও তার এই চেষ্টা ছিল একেবারেই বৃথা। ডান তার দৃষ্টি ক্লাইনের দিকে ঘোরাল এবং একটু ভেবে বলল, ম্যান্ডেটেড পানিশার, মেশিনারিজ হাইভ মাইন্ড এবং আমাদের নাইট হকদের মিলিয়ে মোট 6 জন বিয়ান্ডার সেখানে ছিল। আমরা আহত ট্রিসকে ট্র্যাক করে আয়রন ক্রস স্ট্রিটের লোয়ার স্ট্রিট পর্যন্ত গিয়েছিলাম। আমরা তার সাময়িক আস্তানাও খুঁজে পেয়েছিলাম, কিন্তু সূত্রগুলো ওখানেই শেষ হয়ে গিয়েছিল। বিয়ান্ডার পদ্ধতি হোক বা সাধারণ তদন্ত, কোনো কিছুই কাজ করেনি। মনে হলো যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে, একেবারে গায়েব। আপনার কি ডিভিনেশনের জন্য আমার সাহায্য লাগবে? ক্লাইন একটু যাচাই করার সুরে জিজ্ঞেস করল। ডান আলতো করে মাথা নাড়াল। মেশিনারিজ হাইভ মাইন্ডের একজন মিস্ট্রি প্রায়ার ছিল। সে ওল্ড নীলের মতোই একজন দক্ষ সিনিয়র বিয়ান্ডার। আমার তো সন্দেহ হচ্ছে সে হয়তো ইতোমধ্যেই সিকোয়েন্স 8-এ পৌঁছে গেছে। আমি শুধু এই সিকোয়েন্সের পোর্শনের নামটা জানি না। থিওসফি অর্ডারের যে ঐতিহ্য আজকের দিন পর্যন্ত টিকে আছে, তাতে নিশ্চিতভাবেই বিশেষ কিছু একটা আছে। ক্লাইন সান্ত্বনা দেওয়ার সুরে বলল। সকালের বাকিটা সময় সে তার মিস্টিক বিদ্যার পড়াশোনা চালিয়ে গেল। ঐতিহাসিক সব তথ্য আর ডকুমেন্টস পড়ল,
এবং বরাবরের মতোই নানা রকম কৌশল অনুশীলন করল। লাঞ্চের সময় ঘনিয়ে আসতেই ক্লাইনের মন একটু উড়ু উড়ু করতে লাগল। আরও কয়েক মিনিট পর পেটের ভেতর থেকে আসা ডাক শুনে সে তার কাগজপত্র সব সরিয়ে রাখল। ঠিক তখনই ডান স্মিথ ক্লার্কের অফিসে ঢুকল। সে গম্ভীর অথচ শান্ত গলায় বলল, ক্লাইন, আমার সাথে চ্যানিস গেটে আসো। সিল্ড আর্টিফ্যাক্ট 2049 চলে এসেছে। এর পরের অপারেশনের জন্য তোমার ওই নোটবুকের সেন্সিং ক্ষমতার দরকার হতে পারে। ঠিক আছে, ক্লাইন উঠে দাঁড়িয়ে উত্তর দিল। তার চিন্তাভাবনাগুলো সব জট পাকিয়ে গেল। সে ভাবতে লাগল, ওই সিল্ড আর্টিফ্যাক্ট দেখতে কেমন হবে, বা অপারেশনটা খুব বিপজ্জনক হবে কিনা। বেশ টান টান একটা নীরবতার মধ্যে সে ডানের পেছন পেছন সিঁড়ি দিয়ে নিচে নেমে টানেলের ভেতরে ঢুকল। রাস্তার সংযোগস্থলে সোজা যাওয়ার পর ডান হঠাৎ থামল এবং মাথা ঘুরিয়ে খুব কড়া গলায় বলল, আমার সাথে সাথে এই কাজটা করো। এটা করতেই থাকো আর কোনোভাবেই থামবে না। মনে রেখো, একদম থামা যাবে না। এটা তোমার নিজের নিরাপত্তার জন্যই বলছি। কথাটা বলার সময় ডান তার হাতটা একবার ভাঁজ করল আর তারপর আবার সোজা করল। সে না থেমেই এই কাজটা বারবার করতে লাগল। ক্লাইন খুব অবাক হয়ে ক্যাপ্টেনের এই কাজটা করে দেখানো দেখল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলল। সে জিজ্ঞেস করল, এর সাথে কি ওই সিল্ড আর্টিফ্যাক্টের অদ্ভুত স্বভাবের কোনো সম্পর্ক আছে? ডান অস্বাভাবিক এক গাম্ভীর্য নিয়ে মাথা নাড়াল। এই কাজটা বারবার করতে থাকলে তোমার সাথে যদি হঠাৎ করে কোনো কিছু ঘটে যায়, সেটা আমরা সাথে সাথেই বুঝতে পারব। সময় মতো তোমাকে বাঁচাতে পারলে আর জীবনের জন্য কোনো বড় ঝুঁকি থাকবে না। ঠিক আছে। ক্লাইন আর একটুও দ্বিধা করল না। সেও হাত ভাঁজ করা আর সোজা করার কাজটা বারবার করতে শুরু করল। যদি তোমার হাত ব্যথা হয়ে যায় তবে অন্য হাতটা ব্যবহার করো, ডান যোগ করল। সিল্ড আর্টিফ্যাক্ট 2049 আসলেই খুব অদ্ভুত। এই কাজটার মানে কি? ব্যাপারটা বেশ বিপজ্জনক মনে হচ্ছে। ক্যাপ্টেনের দিকে খুব গম্ভীরভাবে তাকানোর সময় এই কথাগুলো ক্লাইনের মাথার ভেতর দিয়ে খেলে গেল। ঠিক আছে, তার মনে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছিল, কিন্তু চ্যানিস গেট যেহেতু চোখের সামনেই চলে এসেছিল, তাই সবকিছু হজম করে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাছাড়া আমার যে সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে, সেটা দিয়ে হয়তো আমি সব বিস্তারিত জানতেও পারব না। আমাকে যা আদেশ দেওয়া হবে আমি শুধু সেটুকুই করতে পারি। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন চ্যানিস গেটের বাইরে কিপার রুমের দিকে ক্যাপ্টেন ডানের পিছু পিছু এগিয়ে গেল।